পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি সরগরম। বলা ভালো গোটা দেশ এই মুহূর্তে তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের দিকে। 29 তারিখ শেষ দফার নির্বাচনের আগে প্রচার শেষ হয়ে গেছে, ভোটের ব্যবস্থা এখন তুঙ্গে। প্রথম দফার নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের আগে রাজ্যের বেশ কিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে, যা নির্বাচনী উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে আপনারা সারাদিন ধরে এই খবরের নানান তথ্য দেখেছেন, কিন্তু জানেন কি, যখন রাজনৈতিক ব্যাপারীরা পশ্চিমবঙ্গের নির্বাচনে ব্যস্ত, তখন ভারতেরই একটি অঙ্গরাজ্যে নির্বাচন ছাড়াই সহিংসতা চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে সেই রাজ্যের একটি বিশেষ সম্প্রদায়ের মানুষজনকে অন্য একটি দেশ রীতিমতো তুলে নিয়ে যাচ্ছে তাদের নিজেদের দেশে। অবাক হচ্ছেন, ভাবছেন সে আবার কি, তাই তো? আসলে বিশ্বে এবং দেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক ঘটনাই ঘটে চলেছে যা এই নির্বাচনী আবহে মেনস্ট্রিম মিডিয়ায় তেমনভাবে প্রকাশিত হচ্ছে না। আমি যে রাজ্যটির কথা বলছি তার নাম মণিপুর, আমাদের 7 সিস্টারের একটি। গত 3 বছর ধরে চলছে এই রাজ্যটি। 2023 সালের মে মাস থেকে যে সহিংসতার সূত্রপাত হয়েছিল তা এখনও শেষ হয়নি। এরই মধ্যে চলতি মাসের শুরুর দিকে একটি বোমা বিস্ফোরণে 2 শিশুর মৃত্যু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেই চলেছে ওই মণিপুরে। চলছে প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল, সব কিছুই। কবে ফিরবে শান্তি, এই প্রশ্নই এখন শোনা যাচ্ছে মণিপুরের আকাশে বাতাসে। এই আবহে আবার জানা যাচ্ছে ইসরায়েল সরকার মণিপুর এবং মিজোরাম থেকে বিনে মানেশে নামক সম্প্রদায়ের মানুষজনকে তাদের দেশে নিয়ে যাচ্ছে, যার জন্য ইসরায়েল আবার শুরু করেছে অপারেশন উইংস অফ ডন। প্রশ্ন হচ্ছে, এই অপারেশন উইংস অফ ডন কি? কেনই বা ইসরায়েল ভারতের উত্তর পূর্ব থেকে এই হারিয়ে যাওয়া উপজাতিকে আকাশপথে তাদের দেশে নিয়ে যাচ্ছে? উদ্দেশ্যটা ঠিক কি? আর এক্ষেত্রে ভারত সরকারের ভূমিকাই বা কি? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। একদিকে যখন পশ্চিমবঙ্গে ভোট নিয়ে চরম উত্তেজনা জারি রয়েছে, অন্যদিকে তখন অশান্তির উত্তেজনা ভরপুর মণিপুর। গত কয়েকদিন ধরে ফের উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে। দুটি পৃথক ঘটনাকে কেন্দ্র করে মণিপুরের বেশ কয়েকটি পাহাড়ি এলাকায় বিঘ্নিত হয়েছে স্বাভাবিক জনজীবন। প্রথম ঘটনাটি ঘটে গত 7ই এপ্রিল। ওই দিন মধ্যরাতে মৈরাং এলাকার একটি গ্রামে এক বিএসএফ জওয়ানের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা 5 বছরের ছেলে এবং মাত্র 6 মাস বয়সী কন্যা সন্তান একেবারে ঘটনাস্থলেই মারা যায়। তাদের মা গুরুতর আহত হন। অভিযোগ উঠেছে যে ইদানিং মণিপুরের পাহাড়ি এলাকা থেকে ড্রোন ব্যবহার করে জনবসতিপূর্ণ এলাকায় বোমা ফেলা হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা বিষ্ণুপুরের বিভিন্ন রাস্তায় অবরোধ সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিষ্ণুপুর জেলায় কারফিউ জারি করা হয়। এমনকি গুজব ছড়ানো রুখতে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৈবাল, কাকচিং এবং বিষ্ণুপুর এই 5 জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। 25 এপ্রিল পর্যন্ত পরিবার দেহ নিতে অস্বীকার করলে মণিপুরের মুখ্যমন্ত্রী ইউংনাম খেমচাঁদ সিং মৃতদেহ গ্রহণ করে শেষকৃত্য সম্পন্ন করার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে তিনি এই ঘটনার তদন্তভার এনআইএর হাতে তুলে দিয়েছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পরিস্থিতি। এই ঘটনার প্রতিবাদে এবং আরও বেশ কিছু দাবি নিয়ে শনিবার রাস্তায় নামে মেইতেই জনগোষ্ঠীর সংগঠন। 2 শিশুর মৃত্যুর ঘটনায় ন্যায় বিচারের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন আন্দোলনকারীরা। একই সঙ্গে জাতিগত সংঘাতের ফলে যারা ঘরছাড়া হয়েছেন তাদের পুনর্বাসনের দাবিও তুলেছেন তারা। এমনকি এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা গেলমন এলাকায় সিআরপিএফ ক্যাম্পে হামলার চেষ্টা করলে বাহিনী আবার গুলি চালায়। আর এই ঘটনায় ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয় এবং পরে গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা আরও 1 জন বিক্ষোভকারীর মৃত্যু হয়। প্রথমে বোমা হামলায় 2 শিশুর মৃত্যু এবং পরবর্তীতে এই 3 বিক্ষোভকারীর মৃত্যুর প্রতিবাদে মণিপুরে মেইতেইদের প্রধান নাগরিক সংগঠন কমিটি অন কোঅর্ডিনেশন অফ মণিপুর ইন্টিগ্রিটি মানে কোকোমি
রাস্তায় নামে। শুরু হয় আন্দোলন। এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে এবং দোষীদের শাস্তির দাবিতে কোকোমি আন্দোলনের ডাক দিয়ে এই ঘটনাকে সরকারের নৈতিক ব্যর্থতা হিসেবে চিহ্নিত করে। আবার মণিপুরের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করে তারা। গত শনিবার কোকোমির নেতৃত্বে হাজার হাজার মানুষ ইম্ফলে একটি বিশাল বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর বাংলোর দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসের সেল ফাটাতে বাধ্য হয়, যাতে আবার বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে কোকোমি রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে বিজেপিকে বয়কট করার ডাক দিয়েছেন এবং শান্তি না ফেরা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। মোট 6 দফা দাবি নিয়ে পথে নেমেছে তারা। তবে তাদের মূল দাবি ছিল মণিপুরে শান্তি প্রতিষ্ঠা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হিংসার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন হচ্ছে, কেন বারবার এইভাবে উত্তপ্ত হয়ে উঠছে মণিপুর? সত্যি কি এই সহিংসতার পেছনে সাম্প্রতিক কতগুলো মৃত্যুই কারণ? দেখুন, এই সংঘাতের মূল সূত্রপাত কিন্তু সেই 2023 সালে, যখন মণিপুর হাইকোর্ট রাজ্য সরকারকে এই মেইতেই সম্প্রদায়কে তপশিলি উপজাতির মর্যাদা দেবার বিষয়টি বিবেচনা করার নির্দেশ দেয়। সেই সময় কুকি এবং অন্যান্য উপজাতি গোষ্ঠীগুলো এর তীব্র বিরোধিতা শুরু করেছিল। তাদের ভয় ছিল মেইতেই এই মর্যাদা পেয়ে গেলে পাহাড়ি অঞ্চলের জমি এবং সরকারি চাকরিতে তাদের আধিপত্য বেড়ে যাবে। মণিপুরের জনসংখ্যার প্রায় 53% মেইতেই, যারা মূলত ইম্ফল উপত্যকায় বসবাস করেন। অন্যদিকে কুকি এবং নাগারা পাহাড়ি অঞ্চলে বেশিরভাগ জমি তাদের দখলে রয়েছে। মেইতেইদের অভিযোগ, জনসংখ্যার তুলনায় তাদের থাকার জায়গা খুব কম। অন্যদিকে কুকিদের আবার ভয় তাদের পৈতৃক জমি কেড়ে নেওয়া হতে পারে। মূল সংঘাতের সূত্রপাত কিন্তু এইখান থেকেই। সাম্প্রতিক এই সহিংসতার কারণে ফের একবার মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত মাথাচাড়া দিয়েছে। অন্যদিকে আবার উখরুলের ঘটনায় সংঘর্ষে জড়িয়েছে নাগা এবং কুকি সম্প্রদায়। পুলিশের দেওয়া সূত্র অনুসারে ওই উখরুল জেলার সিনাকেইথেই গ্রামের কাছে তাংখুল নাগা এবং কুকি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ভয়াবহ গুলি বিনিময় হয়েছে। এই ঘটনায় এক নাগা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের মৃত্যু পর্যন্ত হয়েছে। অন্যদিকে মুল্লাম গ্রামের কাছে গুলিবিদ্ধ অবস্থায় 2 জনের দেহ উদ্ধার করা হয়েছে। তবে মণিপুর শুধু জাতিগত সমস্যায় নয়, সেই সঙ্গে দীর্ঘদিন ধরে বহিরাগত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর সমস্যাও কিন্তু রয়েছে। মূলত মায়ানমারের ভারত বিরোধী সংগঠনগুলো মণিপুরের হিংসায় ইন্ধন জুগিয়ে আসছে দীর্ঘদিন ধরে। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যে চলতি বছরের মার্চ মাসে এনআইএ দিল্লি, লখনৌ এবং কলকাতা থেকে মোট 7 জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল। ধৃতদের মধ্যে ছিল একজন মার্কিনী এবং একজন ইউক্রেনীয় নাগরিক। আমেরিকার নাগরিক ম্যাথু ভ্যানকে গ্রেপ্তার করা হয়েছিল এই আমাদের কলকাতা বিমানবন্দর থেকেই। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা পর্যটন ভিসায় ভারতে প্রবেশ করে অনুমতি ছাড়াই মিজোরামের সংরক্ষিত এলাকা দিয়ে একেবারে সীমান্ত পেরিয়ে মায়ানমারে প্রবেশ করেছে। আর সেখানে গিয়ে তারা ভারত বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে ড্রোন প্রযুক্তি, আধুনিক যুদ্ধ কৌশল এবং জ্যামিং প্রযুক্তির প্রশিক্ষণ দিচ্ছিল বলেই অভিযোগ। এনআইএর তদন্তে উঠে এসেছে যে এই বিদেশি প্রশিক্ষকরা মায়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোকে যে ড্রোন যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিল, তার সরাসরি প্রভাব মণিপুরের সংঘাতে পড়ছে। 7 এপ্রিল সর্বশেষ সংহিতার শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত অন্তত 7 জন নিহত হয়েছেন, 12 জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মণিপুরের চলমান অশান্তি শুধু আইন শৃঙ্খলার সংকট নয়, এটি একটি রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতার পরীক্ষাও হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন হচ্ছে, সত্যিই কি এই পরীক্ষায় রাষ্ট্র সফলতা লাভ করবে? সত্যিই কি শান্তি ফিরবে মণিপুরে? অশান্তির এই আবহে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার কেন মণিপুরের একটি সম্প্রদায়কে তুলে নিয়ে যাচ্ছে তাদের দেশে? এই ঘটনায় ভারত সরকারের অবস্থান কি? দেখুন, মণিপুরের বর্তমান সংঘাতের শিকড় কিন্তু বহু পুরনো। একসময় স্বাধীন রাজ্য থাকা মণিপুর 1947-এর পর ভারতের অংশ হয়। ঐতিহাসিকভাবে উপত্যকায় মেইতেই এবং পাহাড়ে কুকি এবং নাগা সম্প্রদায়ের বসবাস। আর এই ভৌগোলিক এবং সামাজিক বিভাজনই পরবর্তীতে উত্তেজনার ভিত্তি তৈরি করেছে।
বারবার সহিংসতা, নিরীহ মানুষের মৃত্যুর ফলে মণিপুরের পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জাতিগত বিভাজনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পারলে এই আগুন আরও ছড়াবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। কারণ মণিপুরের চলমান অশান্তির মূল কারণ হলো সংখ্যাগরিষ্ঠ ওই মৈতৈ এবং সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের জাতিগত, ভৌগোলিক এবং রাজনৈতিক বিরোধ। সে কথা আমি আগেই আপনাদেরকে বলেছি। আর জাতিগত বিতর্কের পাশাপাশি মায়ানমার থেকে আসা অবৈধ অনুপ্রবেশ, পাহাড়ি এলাকায় ড্রাগ বিরোধী অভিযানের নামে উচ্ছেদ এবং উপত্যকা ও পাহাড়ের বাসিন্দাদের মধ্যে সম্পদের অসম বন্টন এই হিংসার আগুনকে কিন্তু আরও উস্কে দিয়েছে। বর্তমানে ড্রোন এবং আধুনিক অস্ত্রের ব্যবহার এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে, যার সর্বশেষ মর্মান্তিক উদাহরণ হলো ওই বিষ্ণুপুরের বোমা হামলায় 2 শিশুর মৃত্যু এবং এর ফলে সৃষ্টি হয়েছে এই গণবিক্ষোভ। পরিস্থিতি এতটাই জটিল যে রাজ্যের বহু এলাকা এখন বাফার জোনে পরিণত হয়েছে, যেখানে সাধারণ মানুষ নিজের জমিতেও যেতে পারছেন না। কৃষি নির্ভর গ্রামগুলিতে জীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছে, আর সামাজিক অবিশ্বাস ক্রমেই বাড়ছে। রাজনৈতিক টানাপোড়েনও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এবং পরবর্তীতে পদত্যাগ দেখিয়ে দিয়েছে যে প্রশাসনিক চ্যালেঞ্জ কতটা গভীর। বর্তমানে নিরাপত্তা বাহিনীর ব্যাপক মোতায়েন সত্ত্বেও স্থায়ী শান্তি এখনও কিন্তু অধরা। কবে শান্তি ফিরবে তাও অনিশ্চিত। এই আবহে আবার জানা যাচ্ছে ইসরায়েল সরকার মণিপুর এবং মিজোরাম থেকে বিনে মানেশে সম্প্রদায়ের সদস্যদের ফিরিয়ে নিয়ে যেতে শুরু করেছে অপারেশন উইংস অফ ডনের মাধ্যমে। প্রশ্ন হচ্ছে, কি এই অপারেশন উইংস অফ ডন? অপারেশন উইংস অফ ডন হলো ইসরায়েল সরকারের একটি বিশেষ স্থানান্তর কর্মসূচি, যার মাধ্যমে উত্তর পূর্ব ভারতের অর্থাৎ এই মণিপুর এবং মিজোরামের বিন ই মানেশে সম্প্রদায়ের মানুষদের ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে। চলতি বছরের 23শে এপ্রিল থেকে শুরু হওয়া এই অপারেশনের প্রথম ধাপে মণিপুর এবং মিজোরাম থেকে প্রায় 250 জন মানুষকে বিমানে করে দিল্লি হয়ে তেল আবিবে নিয়ে যাওয়া হয়েছে। আরও প্রায় 1200 জন এবং আগামী 5 বছরে কয়েক হাজার মানুষকে ইসরায়েলে পুনর্বাসিত করার লক্ষ্য রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই আপনাদের প্রশ্ন হতে পারে যে এমন ঘটনা কেন ঘটছে? কোনো দেশ কি এভাবে অন্য দেশের মানুষকে নিজের দেশে নিয়ে চলে যেতে পারে? দেখুন, বিনে মানেশে সম্প্রদায়ের মানুষেরা নিজেদের কিন্তু ইসরায়েলের প্রাচীন 10টি হারিয়ে যাওয়া গোত্রের বংশধর বলেই মনে করেন। আপনাদের জানিয়ে রাখি যে বাইবেল অনুসারে প্রাচীন ইসরায়েল জাতি 12টি গোত্রে বিভক্ত ছিল। 10টির নামকরণ করা হয়েছিল জাকবের পুত্রদের নামে, আর 2টির নামকরণ করা হয়েছিল তার নাতি যোসেফের সন্তান ইফরাইম এবং মানাসের নামে। বিনি মানেশে সম্প্রদায়ের মানুষেরা নিজেদেরকে ওই যোসেফের সন্তান মানাসের বংশধর বলেই দাবি করে। খ্রিস্টপূর্ব 722 সালে ইসরায়েল রাজ্যের পরাজয়ের পর অ্যাসিরীয় বিজেতারা তাদের নির্বাসিত করে। পারস্য, আফগানিস্তান, তিব্বত এবং চীনের মধ্য দিয়ে শতাব্দী ব্যাপী যাত্রার পর এই সম্প্রদায়ের প্রায় 10,000 সদস্য ভারতের উত্তর পূর্বে পৌঁছে মণিপুর এবং মিজোরামে বসতি স্থাপন করেছিলেন। ফলে এটি কোনো জোরপূর্বক স্থানান্তর নয়। বেনি মেনাসে সম্প্রদায়ের মানুষেরা নিজেরাই ধর্মীয় কারণে ইসরায়েলের নাগরিকত্ব পেতে ইচ্ছুক এবং তারা সেখানে যাওয়ার জন্য আবেদনও করেছেন। আর ইসরায়েল বিশ্বের সমস্ত ইহুদিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল মনে করে। তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হারিয়ে যাওয়া গোত্রকে ফিরিয়ে নেওয়া তাদের একটি জাতির লক্ষ্য। এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই ইসরায়েলের একটি বিশেষ আইন রয়েছে কিন্তু, যার নাম ল অফ রিটার্ন। এই আইন অনুযায়ী বিশ্বের যে কোনো প্রান্তে ইহুদি বা তাদের বংশধররা ইসরায়েলে গিয়ে স্থায়ীভাবে বসবাস এবং নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখেন। অন্যদিকে ভারত সরকারও এই ঘটনাটিকে একটি আইনি অভিবাসন হিসেবেই দেখছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি কোনো নাগরিক বৈধ নথিপত্র নিয়ে অন্য দেশে অভিবাসন করতে চায় তবে তাতে সরকারের বাধা দেওয়ার কিছু নেই। তবে এই উদ্ধার কাজে ভারত সরাসরি কোনো সামরিক বা প্রশাসনিক সাহায্য দেয়নি।
এটি মূলত একেবারেই ইসরায়েলি সংস্থা এবং কিছু বেসরকারি সংস্থার উদ্যোগে হচ্ছে। এটি একটি ঐতিহাসিক এবং আবেগপূর্ণ ঘটনা হিসেবেই দেখা হচ্ছে, কারণ দীর্ঘ কয়েক দশক ধরে এই সম্প্রদায়ের মানুষেরা তাদের নিজেদের ভূমিতে ফেরার অপেক্ষা করছিলেন। এ তো না হয় একটি সম্প্রদায়ের নিজ গৃহে প্রত্যাবর্তন হলো, কিন্তু যারা নিজেদের ঘরেই রয়েছেন এবং অশান্তির মুখোমুখি হয়ে ঝুঁকির সঙ্গে প্রতিনিয়ত জীবনযাপন করছেন, তাদের কি হবে? এক্ষেত্রে আপনাদেরকে জানাই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যক্তিগতভাবে কিন্তু মণিপুরের এই পরিস্থিতির তদারকি করছেন। তিনি মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। কেন্দ্র এবং রাজ্য সরকার বারবার উভয় সম্প্রদায়ের প্রতিনিধিদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন। সরকার বিশ্বাস করে যে কেবলমাত্র আলোচনার মাধ্যমেই দীর্ঘস্থায়ী একটা সমাধান সম্ভব। পাশাপাশি নিরাপত্তা জোরদার করতে মণিপুরের স্পর্শকাতর এলাকাগুলোতে কয়েক হাজার সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে। বোমা বিস্ফোরণে 2 শিশুর মৃত্যুর ঘটনায় এনআইএকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। দোষীদের কঠোর শাস্তির মাধ্যমে সরকারের প্রতি মানুষের আস্থা ফেরানোটাই এখন প্রধান লক্ষ্য। আলাপ আলোচনার মাধ্যমে সরকারের প্রতি মানুষের আস্থা হয়তো ফিরে আসবে, কিন্তু দুই সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের বিবাদ মেটাতে দীর্ঘ এবং স্থায়ী সমাধান বের করাটা কিন্তু সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ, তা বলাই যায়। এখন দেখার মণিপুর কবে তার শান্তি ফিরে পায়। আমরাও ছবির মতন সুন্দর এই রাজ্যটির শান্তির অপেক্ষায় রয়েছি। আজ এ পর্যন্তই। নমস্কার।